very short process, একদম সহজ করে ভাবো। আজ লাস্ট ক্লাস অফ কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার, একদম শেষ ক্লাসে আমরা চলে এসেছি, যেখানে অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়করণ শক্তির ডিটেল কনসেপ্ট একটা ভিডিওতে, পুরো যা থিওরি যা ম্যাথ আছে পুরো একটা ভিডিওতে, একদম ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়করণ শক্তি, ডিটেল কনসেপ্ট, ক্লাস নাম্বার 4, এটাই কিন্তু শেষ ক্লাস। তো আমরা যেটা সক্রিয়করণ শক্তি বলতে আমরা কি বুঝি এটা প্রথম জানতে হবে। দেখো, একটা কথা কি, কোনো একটা রিয়াকশন হতে গেলে সেই রিয়াকশনটা শুধু এই মানে কেমিক্যাল রিয়াকশন বাদ দাও, তোমার নিজেরও রিয়াকশন ভাবো। তোমার নিজের রিয়াকশন মানে, ধরো তোমার সাথে তোমার দাদার ঝগড়া হচ্ছে, তুমি বলছো খেলা দেখবো আর তোমার দাদা বলছে সিরিয়াল দেখবো। তুমি বলছো খেলা দেখবো, তোমার দাদা বলছো সিরিয়াল দেখবো। তাহলে কি, তোমার তার মানে এক্সাইটমেন্ট বাড়ছে, দুজনের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, তাই না? কিন্তু ওটা রিয়াকশন হয়নি। রিয়াকশনটা কি? রিয়াকশনটা হবে হাতে রিমোটটা আছে, টিভিতে ছুড়লে টিভি ভেঙে চলে গেল, দ্যাট ইজ ইউর রিয়াকশন। তো ওটা কখন হবে? যখন দাদা রাগিয়ে দিচ্ছে, আবার চ্যানেল ঘুরিয়ে দিচ্ছে, আবার চ্যানেল ঘুরিয়ে দিচ্ছে, তুমি বলছো না খেলা দেখবো, বলছে না সিরিয়াল দেখবো। তো তোমার অ্যাকচুয়ালি এনার্জি ধরো এইরকম অবস্থায় আছে। নর্মালি তোমার একটা এনার্জি থাকবে, মিনিমাম একটা এনার্জি ধরো এতটা আছে। এবার তোমার দাদা তোমাকে রাগিয়ে দিচ্ছে, রাগাতে রাগাতে এনার্জি বাড়ছে 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 বাড়ছে, বাড়তে বাড়তে যখনই তুমি এই পজিশনে চলে যাবে, রিয়াকশন হবে। তার মানে রিমোট ছুড়লে, টিভি ভেঙে দিলে, মানে এটা রিয়াকশন। কিন্তু রিয়াকশন হয়ে যাওয়ার পরে তোমার এনার্জিটা কিন্তু আর ওই লেভেলে থাকবে না। তার কারণ তুমি কিন্তু ওই সময় দেখবে টিভি ভাঙা হয়ে গেছে, তারপরে দেখবে তোমার মা এসছে, তখন বলে কি করলি? তখন তুমি বলো হ্যাঁ দাদা অনেকক্ষণ ধরে বলছিলাম, এখন করলো কেন, এই করলো কেন, সেই করলো কেন, মানে তুমি আর এনার্জি অ্যাকচুয়ালি কমে গেছে। মানে তোমার এনার্জি কিন্তু তখন সেখানে থাকবে না, কমে গিয়ে এই লেভেলে চলে এসছে। তাহলে বাবু, অ্যাকচুয়ালি রিয়াকশনে এনার্জি লাগছে আবার এনার্জি ছাড়ছে। অ্যাকচুয়ালি এনার্জি যতটা নিচ্ছে তার থেকে দেখো ছাড়ছে বেশি, ওই জন্য একটা তাপমোচি, এক্সোথার্মিক। আমরা এতদিন জানতাম এক্সোথার্মিক বা তাপমোচি মানে কিছু হিট রিলিজ করে, মানে তাপ ছাড়ে। অ্যাকচুয়ালি সবেতেই হিট নেয় আবার হিট ছাড়ে। অ্যাকচুয়ালি হিট নেওয়ার থেকে হিট ছাড়াটা বেশি হয়েছে, ওই জন্য তাপমোচি, এক্সোথার্মিক। এখানে যেটা হয়েছে, হিট নেওয়ার থেকে ছাড়াটা কম, মানে নিয়েছে বেশি, দ্যাট ইজ এন্ডোথার্মিক, তাপশোষী। সবই একই, ঠিক আছে? এখানে রিয়াক্ট্যান্ট অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলির গড় শক্তি, এভারেজ এনার্জি অফ রিয়াক্ট্যান্ট মলিকিউলস, সেটা হচ্ছে E1। এভারেজ এনার্জি অফ প্রোডাক্ট মলিকিউলস E2। মানে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট, এটা রিয়াক্ট্যান্টের এনার্জি, এটা প্রোডাক্টের এনার্জি। এখানে এটা রিয়াক্ট্যান্টের এনার্জি, এটা প্রোডাক্টের এনার্জি, এটা প্রোডাক্টের এনার্জি, এটা রিয়াক্ট্যান্টের এনার্জি। দেখো এখানে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের এনার্জি বেশি, তাই না? এখানে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের এনার্জি কম। কিন্তু ব্যারিয়ারটা এইরকম ভাবে কিন্তু যেতে হয়েছে গ্রাফটাকে। অ্যাকচুয়ালি হাইয়েস্ট যে এনার্জি লেভেলে যেতে হয় গ্রাউন্ড লেভেল থেকে, সেটাকে আমরা কি বলছি? ইএক্স। ইএক্স এর নাম কি? ইএক্স কে বলা হয় সূচনা শক্তি। সূচনা শক্তি ইংলিশে বলে থ্রেশহোল্ড এনার্জি। থ্রেশহোল্ড এনার্জি, বুঝে গেল? এই এনার্জি পাওয়ার জন্য টোটাল ওর ছিল তো E1, নিতে হবে ইএক্স। তাহলে কতটা এক্সট্রা নিয়েছে? ইএক্স মাইনাস E1, ইএক্স মাইনাস E1, এই অ্যামাউন্ট অফ এনার্জি নিয়েছে। ইএক্স মাইনাস E1, যেটাকে আমরা কি বলছি? EA1। এটাকে কি বলে জানো? এটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়করণ শক্তি, যেটাই হচ্ছে আমাদের টপিক, সক্রিয়করণ শক্তি। তার মানে সক্রিয়করণ শক্তি ইংলিশে বলে অ্যাক্টিভেশন এনার্জি। ডেফিনেশন কি অ্যাক্টিভেশন এনার্জি? টোটাল যে এনার্জি লাগবে রিয়াকশন করতে, না, ওর যতটুকু ছিল তার রেসপেক্টে টোটাল নেওয়ার জন্য যতটুকু এক্সট্রা নিতে হচ্ছে। মানে ছিল E1, E1 নিয়ে তবে ইএক্স পৌঁছাচ্ছে। এই E1টাকে বলছি সক্রিয়করণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি। বোঝা গেল? টোটাল এনার্জি লাগছে ইএক্স। এখন ব্যাপারটা, সব রিয়াকশন তো আর একমুখী, অর্থাৎ ফেসওয়ার্ড রিয়াকশন হয় না, ব্যাকওয়ার্ডও হয়। যদি বিপরীত দিকে রিয়াকশন হয়, বিপরীতমুখী মানে এই দিকে যখন এই দিকে যাবে, তখন আবার এইটা হয়ে যাবে EA2, এটা হবে EA2, মানে বিপরীত বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য রিভার্স রিয়াকশন। যদি বিপরীত দিকে যায়, তখন এটা রিয়াক্ট্যান্ট হয়ে যাবে, এটা প্রোডাক্ট হয়ে যাবে, মানে এই দিকে যাবে। বুঝে গেল? এরকম ভাবে যাবে। ইএক্স, এটা E2, তাহলে এক্সট্রা কতটা লাগবে? এইটা EA2 পরিমাণ। তাহলে EA2 সমান কি হবে? EX মাইনাস E2, তাই না? অ্যাকচুয়ালি দেখো, আমরা এই যে ডেলেজ বলছি, ডেলেজ মানে বিক্রিয়া তাপ, হিট অফ রিয়াকশন, যে তাপটা ছাড়ে বা গ্রহণ করে।
এখানে বুঝতে পেরেছো তাপ ছেড়েছে, মানে অ্যাকচুয়ালি গ্রহণও করেছে, ছেড়েছে, গ্রহণের থেকে ছাড়ার পরিমাণটা বেশি। ডেল এইচ মানে সবসময় মনে রাখবি E2 মাইনাস E1, এইটা থেকে এটা মাইনাস করলে দেখো নেগেটিভ আসবে, ডেল এইচ এর মান নেগেটিভ, এক্সোথার্মিক হলে ডেল এইচ এর। আচ্ছা সব যা যা বললাম সব এখানে সেম সেম, শুধু এখানে ডেল এইচ যখন করবি এখানেও এটা E2 আর এটা E1, তো এখানেও ডেল এইচ হচ্ছে E2 মাইনাস E1, এখানে যেমন নেগেটিভ আসছে এখানে শুধু পজিটিভ আসবে, কারণ E2 টা বড় E1 টা ছোট। যখন ম্যাথ যদি দেয় এক্সোথার্মিক বলে দিয়েছে, ডেল এইচ এর ভ্যালু বলে দিয়েছে, নেগেটিভ বসাবে, ধরো বলে দিল বিক্রিয়া তাপ 20, কিন্তু অঙ্ক করার সময় -20 বসিয়ে করবে তাপমোচী হলে, এক্সোথার্মিক হলে, আর তাপ শোষী হলে মানে এন্ডোথার্মিক হলে +20 ধরে করবে। বাকি এনার্জি যেমন আছে তেমন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যাক E2 মানে ধরো এইটা থেকেই কোশ্চেন দিল, E2 বলে দিয়েছে, ডেল এইচ বলে দিয়েছে, E1, সবাই ডেল এইচ এর ডাইরেক্ট ভ্যালুটা বসায়। ধরো এক্সোথার্মিক বলে দিয়েছে, ভ্যালু বসালে হবে না, তার সামনে মাইনাস না প্লাস ভেবে বসাতে হবে, ঠিক আছে, তবে বাকিটা বেরোবে। আর E2 মানে কি আবার? E2 মানে হচ্ছে EX মাইনাস E2, দেখো EX মাইনাস E2, তাহলে E2 এর জায়গায় আমি বসাবো EX মাইনাস E2 মাইনাস EX মাইনাস E1, এটা ক্যালকুলেশন করলে কি আসবে? E1 মাইনাস E2, তাহলে ডেল এইচ এর দুটো ফর্মুলা, ডেল এইচ মানে E2 মাইনাস E1, আবার ডেল এইচ মানে E1 মাইনাস E2, ঠিক আছে? এটা এক্সোথার্মিকের জন্য, এটা এন্ডোথার্মিকের জন্য। অ্যাক্টিভেশন এনার্জির পুরো ডিটেইলস থিওরি এখানে শেষ নয়, আরো কিছু আছে দেখো। এখন ব্যাপার হচ্ছে যে এটা আরহেনিয়াস ইকুয়েশনটা মনে রাখবে, যেটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। E⁻⁻A/RT, এই এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়করণ শক্তি, আর 8.314 জুলে করলে টেম্পারেচার T কেলভিন স্কেল, এটা হচ্ছে নাম্বার অফ মলিকিউলস গেটিং ইয়ে বাই টোটাল নাম্বার অফ মলিকিউলস। এইটার মানেটা এটা, এটার মানে কি? এই নাম্বার অফ মলিকিউলস গেটিং ইয়ে মানে কি? ইয়ে মানে অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি পেয়েছে এরা মলিকিউলস এর নাম্বার, কতগুলো অণু অ্যাক্টিভেশন এনার্জি মানে সক্রিয়করণ শক্তি পেয়েছে সেই সংখ্যাটা এটা। আর টোটাল নাম্বার অফ মলিকিউলস কতজন টোটাল, একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট, সবাই কি পাস করবে? পাস করেছে 80, মানে 80/100, মানে অ্যাকচুয়ালি পাস করা ক্যান্ডিডেটের সংখ্যা বাই টোটাল সংখ্যা, এরকম ব্যাপার। অ্যাক্টিভেশন এনার্জি ধরো এই গ্রাফটাকে তোমাকে মেনটেন করতে হচ্ছে, তাহলে তুমি যদি এই গ্রাফটা মেনটেন করো, সবাই চেষ্টা করছে আমি এরকম রিঅ্যাকশন করবো, এই হাফ পিকে যাবো, কিন্তু দেখা যাবে এখানে গিয়ে থেমে গেছে, তাহলে সাকসেস হলো না। তাহলে 100 জনের মধ্যে সাকসেস হলো 80 জন, তাহলে 80/100, বুঝতে পারছো? অ্যাক্টিভেশন এনার্জি পেয়েছে কতজন বাই টোটাল, ঠিক আছে? এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, ধরো এই গ্রাফটা এরকম দেখিয়েছি, আর একটা গ্রাফ দেখিয়েছি, ধরো এই, বুঝতেই পারছো কোনটার অ্যাক্টিভেশন এনার্জি বেশি? এটার অবশ্যই অ্যাক্টিভেশন এনার্জি বেশি, এর ইয়েটা বেশি, ইয়েটা হাই, দেখে বোঝা যাচ্ছে, এর ইয়েটা লো। বলো তো কোনখানে এই নাম্বার অফ মলিকিউলস গেটিং ইয়ে কোনখানে বেশি হবে, কোনখানে কম হবে? এখানে বেশি হবে, এখানে কম হবে। ইয়ে যার বেশি, অনেক মলিকিউলস কিন্তু চেষ্টা করেও পারবে না, অনেক যেহেতু পিক যেতে হচ্ছে, মানে সাকসেসফুল ক্যান্ডিডেটের সংখ্যা কম, সবাই কি ইয়ে পাবে? 100 জন ট্রাই করলে 60 জন পাচ্ছে, আর এখানে যেহেতু কম, মানে তোমার স্বাভাবিক ভাবে যদি 5 নম্বর 80 হয়, 5 নম্বর যদি 80 হয়, তাহলে সেখানে কি সবাই পাবে? কিন্তু 5 নম্বর যদি 40 হয়, অনেকজন পাবে। তাহলে যত এনার্জি ব্যারিয়ারের পিকটা কম হবে তত বেশি অণু সাকসেস হবে, তার মানে নাম্বার অফ মলিকিউলস গেটিং ইয়ে এইখানে বেশি, এখানে কম। তাহলে ইয়ে যত বেশি হবে, অ্যাক্টিভেশন এনার্জি যত বেশি হবে, অ্যাক্টিভেশন এনার্জি পাওয়া ক্যান্ডিডেটের সংখ্যা তত কমে যাবে, মানে রিঅ্যাকশন রেট কমে যাবে। এখান থেকে সেটা দেখানো যায়, দেখে নাও, ইয়ে যদি বেশি হয়, ভাবো ইয়ে বেশি হলে এই গোটাটার ভ্যালু বেশি হবে অবশ্যই, যেহেতু ইয়েটা উপরে আছে, কিন্তু সামনে মাইনাস আছে বলে এইটা গোটাটার ভ্যালু কম হবে। আবার এটা কমে যাওয়া মানে ইকুয়াল দিয়ে যেহেতু এটা আছে, তাহলে এটা কমে যাবে। তো এটা কমে যাওয়া মানে কি? নাম্বার অফ মলিকিউলস গেটিং ইয়ে কমে যাওয়া মানে কি? রিঅ্যাকশন রেট কমে যাবে। কারণ ইয়ে যত বাড়ছে দেখো রিঅ্যাকশন রেট কমে যাচ্ছে, মানে বিক্রিয়া হার ইয়ের সঙ্গে ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। কিন্তু টেম্পারেচার বাড়লে রিঅ্যাকশন রেট বাড়ে, দেখে নাও, টেম্পারেচার টি যদি বাড়াও তাহলে এটা গোটাটার ভ্যালু কমে যাবে, কেন? যেহেতু টি নিচে আছে। আবার এটা গোটাটার ভ্যালু বেড়ে যাবে, আবার কেন? সামনে মাইনাস আছে। আর এটা যদি গোটাটা বেড়ে যায়, সমান হয়ে যদি এটা আছে, তাহলে এটার মানও বেড়ে যাবে, আর এটার মান বেড়ে যাওয়া মানে রিঅ্যাকশন রেট বেড়ে যাবে, মানে বিক্রিয়া হার বেড়ে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? তারপরে টি ইনক্রিজের সাথে EA/RT এর ভ্যালু কমে গেল, আবার এইটার ভ্যালুটা বেড়ে গেল, মানে এইটার ভ্যালু বেড়ে গেল, মানে রিঅ্যাকশন রেট ইনক্রিজেস। বুঝে গেল?
আরেকটা কথা বলে দিই, বেরিয়ার, বাধা, কলিশন থিওরি জানতে হবে। কি না, তুমি এক্ষুনি শিখলে যে সবাই চেষ্টা করছে রিয়াকশন করার, কিন্তু ওই পিক লেভেলের এনার্জিতে যেতে হবে, কারণ দ্যাট ইজ একটা এনার্জি বেরিয়ার। মানে ওই এনার্জি পেলে তবে রিয়াকশন হবে, সাকসেসফুল হবে, নাহলে সাকসেসফুল হবে না। কলিশন থিওরিতে আছে দেখবে কার্যকরী সংঘর্ষ, এফেক্টিভ কলিশন। সবাই কলিশন করছে, সবাই ধাক্কাধাক্কি করছে, প্রোডাক্ট তৈরি হবে না। যারা ওই এনার্জিতে যেতে পারবে, মানে ইএক্স এর সমান এনার্জি যার যদি পায়, তবেই সে সাকসেস হবে। দ্যাট ইজ এনার্জি বেরিয়ার। সেরকম এনার্জি বেরিয়ার যেমন আছে, আর একটা ওরিয়েন্টেশন বেরিয়ার আছে, বিন্যাসগত বাধা। শুধু এনার্জি পেলেই হবে না, সঠিক কিন্তু বিন্যাস হতে হবে, ওরিয়েন্টেশন হতে হবে। যেমন আমি যদি বলি, ধরো NO2 আর NO2 জুড়ে তৈরি হচ্ছে N2O4। এখন কথাটা হচ্ছে স্ট্রাকচার NO2, এইটা হচ্ছে স্ট্রাকচার NO2। হ্যাঁ, N2O4 এর স্ট্রাকচার হচ্ছে, আরেকটা NO2 আঁকছি, এটা NO2, তো এটা জুড়ে যখন N2O4 হবে, তার হচ্ছে বন্ডিংটা এইটা হয়, হলো। এখন আমি তোমাকে একটা কথা বলি, যদি ধরো NO2 এরকম একটা আছে, তার পাশে আর একটা NO2 এরকম আছে, এই তুমি বলো এরকম ধাক্কাধাক্কি করলে বেশি সাকসেস হবে এটা হওয়ার জন্য, নাকি এরকম ধাক্কাধাক্কি করলে? এরকম ধাক্কাধাক্কি, এই অ্যাকচুয়ালি এই ডট ডট, এই যে ডট আছে, এই ডট ডট জুড়েই তো বন্ডটা হয়েছে, তাহলে এই ডট ডট ধাক্কা করলে তবে বন্ডটা হবে। এখন এখানে ডট আর এখানে এই ডট আছে, আর এদিকে ও এর সাথে এন ধাক্কা হচ্ছে, লাভ কি? এটা হবে না। সঠিকভাবে যদি ওরিয়েন্টেশন না হয়, মানে বুঝতে পারছো, তাহলে কিন্তু কলিশন মানে হলেও সাকসেসফুল হবে না। এটাও একটা বেরিয়ার। সঠিক বিন্যাস হতে হবে, সঠিক অতটা পরিমাণ এনার্জিও নিতে হবে, তবে কার্যকরী সংঘর্ষ হবে, এফেক্টিভ কলিশন হবে, প্রোডাক্ট তৈরি হবে, দ্যাট ইজ সাকসেসফুল কলিশন। বোঝা গেল ব্যাপারটা? তো এখন ব্যাপার হচ্ছে, দেখো আমরা আরহেনিয়াস ইকুয়েশন যেটা বললাম যেটা মনে রাখতে বলেছি, কে ইকুয়াল টু এ ইন্টু ই টু দি মাইনাস এ বাই আর টি, এখান থেকে এইটা ডেরিভেশন লাগে। এখন যেহেতু বড় কোশ্চেন আসে, কি করবে? বোথ সাইডে এলএন নিয়ে এসো, নিয়ে এলে এলএন, দেখো এলএন এর গুণ মানে এলএন এর যোগ, অ্যাডিশন হবে, মাল্টিপ্লিকেশন মানে অ্যাডিশন, এলএন এ প্লাস এলএন ই টু দি মাইনাস এ বাই আর টি। জানো পাওয়ার যেটা থাকে সেটা সামনে চলে আসে, এলএন কে ইকুয়াল টু এলএন এ মাইনাস ইএ বাই আর টি, মাইনাস ইএ বাই আর টি, এলএন এর ভ্যালু 1, ঠিক আছে? এটা পাওয়ারটা সামনে চলে এলো, এলএন এর মান 1। টোটালটা আমি লক করব, এলএন কে লক করতে গেলে জানো তো 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করলে এলএনটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে লগ, এলো ইকুয়েশন। টোটাল ইকুয়েশনটাকে আবার 2.303 দিয়ে ভাগ করব, ডিভাইড করব, তাহলে এটাকে লগ কে হয়ে গেল, এটাকে ডিভাইড করলে লগ এ হয়ে গেল, এটাকেও যদি ডিভাইড করো তাহলে হবে 2.303 আরটি। এটাও কিন্তু প্রতিষ্ঠা করতে দেয়। এবার আমি দুটো টেম্পারেচার নেবো, একটা T1 টেম্পারেচার, সেখানে K1, আর T2 টেম্পারেচারে K2। একবার এখানে K2 বসাবো, এখানে T2 বসাবো, একবার K1 বসাবো, একবার T1 বসাবো, পরে দুটো ইকুয়েশন আসবে, দুটো বিয়োগ করো, করলেই দেখবে এই ইকুয়েশন চলে এসেছে, ঠিক আছে? তো যাই হোক, এই ইকুয়েশনটা প্রচুর কাজে লাগে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ এখানে ম্যাথ আছে। কিরকম ম্যাথ দেবে? কোশ্চেন দেবে, একটা রিয়াকশন আছে 27 ডিগ্রি সি থেকে 37 ডিগ্রি সি টেম্পারেচার বাড়ানো হলো, বলছে রিয়াকশন রেট 2 টাইমস হয়েছে, দ্বিগুণ হয়ে গেছে বিক্রিয়ার হার, তাহলে সক্রিয়করণ শক্তি কত? ইয়ে বের করতে দেবে, এরা মন করে। তো 27 মানে 300 কেলভিন, তাহলে T1 এর ভ্যালু বসাবে 300, আর T2 এর ভ্যালু বসাবে 310, কেন? 37 ডিগ্রি সি যেহেতু, বসিয়ে দিলে। আর এর ভ্যালু বসাবে 8.314 জুলে যেহেতু, ঠিক আছে? জুলে যদি করো, ক্যালকুলেট করলে 1.987 যা বসাবে। এই K2 বাই K1 একটা কথা বলি, রেট 2 টাইমস, একটা কথা কি, রিঅ্যাকশন রেট ইকুয়াল টু K কনসেন্ট্রেশন পাওয়ার N, এটা তো জানো। তো আমরা এই অঙ্কে ধরে নেবো যে কনসেন্ট্রেশন কোনো চেঞ্জ হচ্ছে না, মানে এটা কনস্ট্যান্ট। তার মানে ভাবো, আর যদি দ্বিগুণ করো কেও দ্বিগুণ হবে, আর যদি 4 টাইমস করো তাহলে কেও 4 টাইমস হবে। এখানে রিঅ্যাকশন রেট 2 টাইমস মানে কেও 2 টাইমস। এবার একটা K2 একটা K1, তার মানে বলা যায় যে K2 ইকুয়াল টু 2K1, 10 টাইমস বললে K2 ইকুয়াল টু 10K1 হতো, তাহলে K2 বাই K1 ইকুয়াল টু কি? 2, তাহলে K2 বাই K1 এর জায়গায় বসাচ্ছ 2, বুঝে গেল? বসিয়ে দিলে এখান থেকে ক্যালকুলেশন করে ইয়ে যেটা পাবে এত জুল পার মোল অ্যান্সার। এইভাবে ম্যাথও দেয় এখান থেকে, ঠিক আছে? বিভিন্ন ভ্যারাইটিস ম্যাথ দেয়, দেখে নিতে হবে। লাস্ট আমি একটা কথা, যে গ্রাফ নিয়ে একটা কথা বলবো, যেটা আসে
দেখো আমরা মোটামুটি জানি যে কোনো ব্যস্তানুপাতিক ইনভার্সলি প্রপোর্শনাল যেগুলো গ্রাফ এরকম হয়। কেন? যত দেখো বাড়াবে তত মান কমে যাচ্ছে। দেখো যত এক্স এটা এক্স এর ভ্যালু বাড়ছে, ওয়াই এর ভ্যালু তত কমে যাচ্ছে। কনস্ট্যান্ট ধ্রুবক গ্রাফ হলে এরকম হবে। কেন বলতো? যাই হোক না কেন দেখো একই থাকছে, এক্স এর ভ্যালু যাই হোক না কেন ওয়াই এর ভ্যালু দেখো সেম হচ্ছে। ধ্রুবক গ্রাফ কনস্ট্যান্ট গ্রাফ এরকম হয়। আর সমানুপাতিক মানে ডিরেক্টলি প্রপোর্শনাল, একটা মূল বিন্দু দিয়ে যায়, একটা একটু উপর দিয়ে যায়, আর স্লোপ নতি যদি নেগেটিভ হয় তখন কিন্তু এরকম গ্রাফ হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। দেখো ধরো শূন্যক্রম জিরো অর্ডার, জিরো অর্ডারের ক্ষেত্রে জানো নিশ্চয়ই রিঅ্যাকশন রেট ইকুয়াল টু কে এ এর পাওয়ারে জিরো, যেহেতু জিরো অর্ডার। তোমাকে বললো আর ভার্সেস এ এর গ্রাফ কি হবে, তুমি করছো আর ভার্সেস এ, রিঅ্যাকশন রেট ভার্সেস কনসেন্ট্রেশন। তো দেখতেই পাচ্ছ রিঅ্যাকশন রেট ভার্সেস কনসেন্ট্রেশন, এটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, কারণ এর দুবার জিরো মানে 1, তাহলে আর ইকুয়াল টু কে, কে মানে তো কনস্ট্যান্ট, তাহলে রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট হলে এর উপর তো নির্ভর করছে না, তাহলে কনস্ট্যান্টের গ্রাফ হবে। তাহলে এর গ্রাফ হবে এটা। আবার দেখো এইটা জানো জিরো অর্ডারের ক্ষেত্রে এটা হয় ইকুয়েশন। তোমাকে বলেছে এ ভার্সেস টি, এ ভার্সেস টি, তাহলে এটাকে লেফট সাইডে টিটাকে রাইট সাইডে আগে নিয়ে যেতে হবে। তাহলে এ জিরো মাইনাস এ ইকুয়াল টু কে টি, তাহলে এ ইকুয়াল টু মাইনাস কে টি প্লাস এ জিরো নিয়ে এসছি। দেখো এ ও ওপরে আছে, টি ও ওপরে আছে, একজন ওপরে একজন নিচে থাকলে ইনভার্সলি প্রপোর্শনাল মানে ব্যস্তানুপাতিক, দুজনেই ওপরে আছে মানে মানে ডিরেক্টলি প্রপোর্শনাল। ডিরেক্টলি প্রপোর্শনাল মানে সমানুপাতিক সম্পর্ক হলে এই ফর্মুলাটা ইউজ করবে। এটা ওয়াই, এটা এক্স, এটা এম, এটা সি। এমটার ভ্যালু দেখো নেগেটিভ আসছে, নতি স্লোপ মাইনাস কে, তার মানে এই গ্রাফ হবে। তার মানে তুমি লিখবে কি কে ভার্সেস এ ভার্সেস টি এর গ্রাফ হচ্ছে এইরকম। ঠিক আছে, আর একটা এই ইকুয়েশন, এটাও দেখো টি হাফ ইকুয়াল টু এ জিরো ইন্টু 1/2k প্লাস জিরো। এরকম ভাবে কেন করলাম বলছি, এটা ওয়াই, এটা এক্স, কারণ টি হাফ ভার্সেস এ জিরোর গ্রাফ বলেছে। ঠিক আছে, দুটোই ওপরে আছে ডিরেক্টলি প্রপোর্শনাল, তার সঙ্গে যেটা গুণ হয়ে আছে এম, আর কিছু নেই মানে জিরো, মানে সি এর ভ্যালু জিরো। সি এর ভ্যালু জিরো হলে মূল বিন্দু দিয়ে যাবে, আর সি এর ভ্যালু যদি থাকে একটা তাহলে একটু ওপর দিয়ে যাবে, তাহলে এইটা হবে। তাহলে এইটা হবে অ্যাকচুয়ালি মানে টি হাফ ভার্সেস এ জিরোর গ্রাফ এটা। এবার যদি বলে টি হাফ ভার্সেস কে, দেখো টি হাফ ওপরে কে কি নিচে, একজন ওপরে একজন নিচে মানে কি ইনভার্সলি প্রপোর্শনাল, মানে এরকম ব্যস্তানুপাতিক গ্রাফ, মানে এই গ্রাফটা হবে। বুঝতে পারছো মোটামুটি একটা আইডিয়া রাখলে। এরপর তোমাদের একটু পড়ে নিতে হবে, যেটা আগে কাইনেটিক্সে এটা ছিল না, বর্তমানে নতুন করে ঢুকিয়েছে, যেটা হচ্ছে ক্যাটালিসিস, যেটা হচ্ছে সমসত্ব অনুঘটন আর অসমসত্ব অনুঘটন। এটা একটু পড়ে নেবে বই থেকে, নিজেরা পেরে যাবে একদম। ধরো আমি একটু বলে দিচ্ছি, ধরো সালফার ডাইঅক্সাইড O2 এর সঙ্গে রিঅ্যাকশন করে সালফার ট্রাইঅক্সাইড করছে, এইখানটায় সবই হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, এটা প্রোডাক্ট। এখানে যে ক্যাটালিস্ট অনুঘটক ব্যবহার করা হয়, একটা ব্যবহার করা যেতে পারে নাইট্রিক অক্সাইড গ্যাস, আর একটা ব্যবহার করতে পারা যায় ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড সলিড। দেখো রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট সবাই গ্যাস, ক্যাটালিস্টটাও গ্যাস, সবাই একই ফেজে আছে, ওই জন্য এই ক্যাটালিস্টটা হচ্ছে হোমোজিনিয়াস মানে সমসত্ব অনুঘটক। কিন্তু এইটা যদি ব্যবহার করো সবাই গ্যাস, এ কিন্তু সলিড, আলাদা হচ্ছে ফেজ দশা, এটা অসমসত্ব অনুঘটক। কাকে বলে উদাহরণ করলে মেকানিজমটা একটু দেখে নিও। আর এনজাইম অনুঘটক, এনজাইম ক্যাটালিস্ট, এইটা একটু দেখে নিও, মানে সিলেবাস পুরো কমপ্লিট, কেমিক্যাল কাইনেটিক্স শেষ। তো আমরা সামনের দিন অবশ্যই ফোকাস থেকো, আমরা একটা অর্গানিক চ্যাপ্টার নিয়ে আসবো। এতদিন ধরতে গেলে ফিজিক্যালের দুটো চ্যাপ্টার, ফিজিক্যাল শেষ, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স পুরো কমপ্লিট হয়ে গেল ফিজিক্যাল কেমিস্ট্রি। এরপরে আমরা একটা অর্গানিক চ্যাপ্টার ধরবো, খুবই স্কোরিং, মানে অনেক বেশি নাম্বার আছে, একদম ছোট্ট চ্যাপ্টার মাত্র এবং হেভি ইন্টারেস্টিং। সেই চ্যাপ্টার নিয়ে ফিরে আসছি, অবশ্যই চ্যানেলে ফোকাস থেকো। আজকে ক্লাস শেষ করলাম, ওকে বাই।